আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা চমৎকার গল্প শোনাবো। পরের জন্যে গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। গল্পটা শোনাবো তার আগে একটু শাকিব খানের তুফান নিয়ে দুটি সুন্দর চমৎকার একটি সংবাদ শোনাতে চাই। সেটা হচ্ছে যে কলকাতার প্রসেনজিৎ এবং দেব, কলকাতার দুই মহারথী কলকাতা ইন্ডাস্ট্রির, তুফান নিয়ে টুইট করেছে। এবং প্রসেনজিৎ তো বলেছে যে আমার ভাইয়ের ছবি এসেছে, তোমরা সবাই দেখো। দেবও বলেছে যে বাংলাদেশে তুফান খুব ভালো করেছে, এটা কলকাতায় এসেছে, তোমরা সবাই দেখো। এবং শাকিব খানের আরো দু একজন নায়িকাও টুইট করেছে। শাকিব খানের আরো কয়েকজন নায়িকা যারা এখন করেনি, হয়তো সামনে করবে। জিতের পক্ষ থেকে এখনো কোনো টুইট আসে নাই। দেখেন, একটা দেশে অন্য দেশের একটা সিনেমা আসছে, সেই সিনেমাকে প্রমোট করার জন্য ওই দেশের নায়কেরা কি করছে? টুইট করছে। তারা তাদের নিজস্ব ওয়ালে, নিজস্ব সোশ্যাল সাইটে তারা ওই সিনেমাটা নিয়ে কথা বলছে। দুইটা জিনিস এখানে পরিলক্ষিত। একটা বিষয় হচ্ছে গিয়ে তারা এই যে যে ওয়েলকামটা করলো শাকিব খানকে বা বাংলাদেশের সিনেমাকে, এতে করে তাদের যে মহত্ব, তাদের যে মানবিকতা, নৈতিকতা, এটার প্রকাশ পেল। তারা যে মানুষ হিসেবে কতটা ভালো, সেই বিষয়টা প্রকাশ করলো। তারা যে কতটা বন্ধু সুলভ, তারা যে কতটা শাকিব খানকে পছন্দ করে, তারা যে কতটা শাকিব খানকে ওয়েলকাম করছে, সেই বিষয়টা প্রকাশ করলো। যদিও একটা ইন্ডাস্ট্রিতে যখন বাইরের ইন্ডাস্ট্রি হিরো এসে রাজ করবে, একটা ইন্ডাস্ট্রিতে যখন বাইরের দেশে হিরো এসে তার প্রভাব দেখাবে, তখন ওই ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম হিরোদের কিন্তু এই ধরনের আচরণ করার কথা নয়। তারপরেও কেন করছে? কারণ একটা কথা আমি প্রায়ই বলি, রিজিক উপরওয়ালা দিয়ে দেয়। কে আসলো কে গেল তাতে কারো কোনো কিছু আসবে যাবে না। নিজের অবস্থানটা যদি শক্ত থাকে, নিজের অবস্থানটা যদি পোক্ত থাকে, তাহলে ইন্ডাস্ট্রি বরঞ্চ আরো বড় হবে। এই ভালো ছবির রেশারেশিতে, ভালো ছবির কন্ট্যাক্টসে দর্শক বাড়বে, হল সংখ্যা বাড়বে, মানুষের ছবি দেখার আগ্রহ বাড়বে, তাদের বিজনেসটাও বাড়বে। এটা একটা সাধারণ বিষয়, এটা অনেক হিরো বুঝতে চায় না, অনেক নায়ক নায়িকাটা বুঝতে চায় না। তারা মনে করে যে কোনো প্রতিদ্বন্দ্বী থাকা যাবে না, আমি একাই 100, আমিই থাকবো, আর কেউ থাকবে না। সম্প্রতি একটা ছোট্ট ঘটনা এই মানে টানতে হয় এর জন্য। সম্প্রতি অনন্ত মামুন, বিদ্যাসিন নামিম, মাহিয়া মাহি আর নুসরাত ফারিয়াকে একজন নতুন নায়িকার সঙ্গে অভিনয় করার প্রস্তাব দিয়েছিল। একটা নতুন সিনেমা করবে, ক্রিউ সিনেমার মতো, যেটাতে টাবু, তারপরে কারিনা কাপুর অভিনয় করেছে এবং ব্যাপক বিজনেস করেছে সিনেমাটা। ওই সিনেমার আদলে অরুণ বাবুর একটা সিনেমা করতে চাইছিলেন, কিন্তু এই তিন নায়িকা, আমাদের প্রতিষ্ঠিত নায়িকা, তারা বেঁকে বসলেন, বললেন অপ্রতিষ্ঠিত কোনো নায়িকার সঙ্গে তারা ছবি করবেন না। তাদের ভয়, অপ্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে ছবি করলে তাদের ক্ষতি হয়ে যাবে। মানে তাদের নিজেদের সম্পর্কে তাদের আত্মবিশ্বাসটা কোন পর্যায়ে, এই প্রসেনজিৎ দেব আর এদের এক্সাম্পল থেকে বোঝা যায়। তো একপাক্ষিক আমি বললাম যে তারা এই আলোচনাটা করেছে, এবং উল্টো পিঠটা আলোচনা করি। এক পিঠ তো বললাম, উল্টো পিঠে দেখেন, দেব বাংলাদেশে কিন্তু যৌথ প্রযোজনার সিনেমা করেছে। প্রসেনজিৎ বাংলাদেশে চঞ্চল চৌধুরীর সঙ্গে ভালো ভালো সিনেমা করে গেছে। অর্থাৎ দেব আর প্রসেনজিৎ, এই যে যে প্রশংসাগুলো তুফানের, এতে করে কিন্তু দেব প্রসেনজিতের একটা আলাদা কনসার্ন বাংলাদেশের দর্শকদের মধ্যে তৈরি হলো। বাংলাদেশের দর্শকরা কিন্তু দেব আর প্রসেনজিৎকে এখন থেকে একটা অন্য জায়গায় থেকে, বিশেষ করে সাকিবিয়ানরা দেব আর প্রসেনজিৎকে আলাদা নজরে দেখবে, এবং তাদের সিনেমা যখন বাংলাদেশে আসবে, তখন কিন্তু সেই জায়গাতে তারাও কিছুটা পজিটিভ ভাবে এই বিষয়টাকে দেখবে। অর্থাৎ তারা কিন্তু এক ঢিলে দুই পাখি মারল। তারা নিজেদের মার্কেটটাকেও আরেকটু সচল করবার জন্য, আরেকটু কম্পিটিটিভ করবার জন্য একটা জায়গায় একটা বিশেষ ক্ষেত্র তৈরি করে দিল, এবং সেই সঙ্গে বাংলাদেশের মার্কেটেও তাদের ইমেজটা বাড়িয়ে দিল। এবার আসি ওই যে পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেও পড়তে হয় গল্পটাতে। আগে গল্পটা বলে নিই, তারপর কেন গল্পটা বলছি সেটা বলছি। একবার এক বাড়ির মালিক ইঁদুর ধরার কল রাখলো বাড়িতে। মানে বাসায় প্রচুর ইঁদুর বেড়ে গেছে, ইঁদুর ধরার কল রাখছে। এখন ইঁদুর
সেটা দেখা মুরগির কাছে সহযোগিতা চাইছে যে ভাই এরকম একটা ইঁদুর ধরার কল রাখছে, তুমি একটু হেল্প করো আমারে। তো মুরগি ইঁদুরকে ফিরাই দিছে যে আমার তো কোনো বিপদ নাই, এতে তোমার বিপদ। মুরগি ইঁদুরকে সহযোগিতা করে নাই। তো ইঁদুর ওই বাড়ির ছাগলের কাছে গেছে। ছাগল বললো যে আরে এটা তো তোমার জন্য, তো বড়দের জন্য না, এখানে আমার কি করার আছে, আমার এটাতে কিছু করার নাই। ছাগল ওই ইঁদুরকে তাড়িয়ে দিল। এরপর ওই বাড়ির গরুর কাছে গেল ইঁদুর। গরু বলল হ্যাঁ রে, আমি এত বড় প্রাণী, এই সমস্ত ফাঁদ টাদে আমার কি হবে, কিছুই আসবে যাবে না, এতে আমার সহযোগিতা করার কিছু নাই, তুমি তোমার রাস্তা দেখো। ইঁদুর বেচারা হতাশ হয়ে তার ডেরায় চলে গেল। তো এক রাতে ওই বাড়ির যে গৃহকর্ত্রী মানে মালিকের স্ত্রী দেখলো যে অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে কলে কিছু একটা, ইঁদুরের ওই যন্ত্রে ইঁদুর মারার কলে কিছু একটা আটকা পড়ছে। সে একটু হাতড়ে দেখতে গেছে, আর একটা কামড় খেয়েছে। তো লাইট টাইট জ্বালায় সে চিৎকার টিৎকার দিছে, কারণ মালিক লাইট টাইট জ্বালায় দেখে সে সাপের কামড় খাইছে, মানে ওই ইঁদুরের কলে সাপ ধরা পড়ছে। তো চিকিৎসা শুরু হলো তার। ডাক্তার বললো যে তাকে স্যুপ খাওয়ান। তো ওই বাড়ির যে মুরগি সেটা জবাই হইলো, তাকে স্যুপ খাওয়ানো হইলো। তো ডাক্তার বললো যে এতে তো কিছু হবে না, আপনারা আরেকটু বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। এর মধ্যে আবার আত্মীয় স্বজন চলে আসলো তাকে দেখার জন্য। তো সেই মালিক সেই আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর জন্য ওই বাড়ির ছাগলটা জবাই দিয়ে দিল। এখন ঠিক আছে, আত্মীয় স্বজন তো খাওয়ানো হলো, কিন্তু এই যে বেটার ট্রিটমেন্টের জন্য যে খরচটা লাগবে সেই টাকাটা তখন সেই বাড়ির মালিক ওই গরুটাকেই কসাইখানে বিক্রি করে দিল, যে ওই টাকা দিয়ে তার চিকিৎসা হবে। ফাইনালি তার চিকিৎসা হলো এবং সে সুস্থ হয়ে গেল। তো এই ইঁদুরটা এই ঘরে বসে সবকিছু দেখলো। তো এই গল্প থেকে আপনারা কি শিখলেন সেইটাতে পরে আসছি, তার আগে কেন এই গল্পটা সেটা বলতেছি। দেখেন আমাদের দেশে একটা এই গল্পটার সূত্রটা এসছে আমার এক সাংবাদিক ভাই মাহফুজুর রহমান, তিনি তার ফেসবুক পেজে খুব সুন্দর করে এই বিষয়টা ব্যাখ্যা করেছেন। আমি অল্প একটু আপনাদেরকে বোঝার জন্য ছোট্ট করে বলছি যে দেখেন আমাদের একটা সময় ছিল যে পরিচালকরা প্রযোজকরা সিনেমা রিলিজ হওয়ার পরে যাইতো হলে হলে যাইয়া অনেকগুলো মানুষ একসাথে করে ভিডিও টিডিও করে ফেসবুকে পাঠাইতো, সেটা আবার নায়ক নায়িকারা কি করতো শেয়ার দিত যে না অনেক মানুষ দেখতেছে, অনেক মানুষ দেখতেছে। তো সেটা তো আস্তে আস্তে যখন কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেল, ইউটিউবার বেড়ে গেল, পেজ যারা চালায় তারা বেড়ে গেল, তখন এদেরকে সেই প্রযোজকরা হায়ার করা শুরু করলো যে ঠিক আছে ভাই, তোমাদেরকে এই যে 20,000 টাকা দিয়ে দিলাম, তুমি আমার সিনেমাটার হাইপ তুলে দাও, এই তোমার 50,000 দিলাম। পেজের ইয়ে অনুযায়ী কত ফলোয়ার, কত ইউটিউবে কত সাবস্ক্রাইবার, সেই অনুযায়ী এক একজনকে থোক বরাদ্দ দিয়ে দেওয়া হয় যে ভাই তুমি ইয়ে করো। এখন যাদের টাকা আছে, যাদের পাবলিসিটি করার বাজেট থাকে, তারা না হয় এটা করতে পারে। যাদের টাকা নাই পাবলিসিটি, সিনেমা শুটিং করে আর পাবলিসিটি করার টাকা থাকে না, তারা তো পড়ছে বিপদে। তো যাই হোক, এ পর্যন্ত তো ঠিকই ছিল যে আচ্ছা ঠিক আছে নিজের সিনেমার পাবলিসিটির জন্য তারা এটা করতেছে। কিন্তু এখন যেটা হইতেছে সেটা হলো গিয়া যে এই ইউটিউবারদেরকেই কিছু কিছু পরিচালক প্রযোজক চোখ বরাদ্দ দিয়ে দিচ্ছে, তুমি ওই সিনেমার নেগেটিভ ফাইট তুলবা, ওই সিনেমার বাস দিয়ে দাও, ওই সিনেমার হুতায়া দাও, এই ধরনের চোখ বরাদ্দ পাচ্ছে। এইটা যে পাচ্ছে তার প্রমাণ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখতে পারবেন যে কেউ কেউ এক একটা সিনেমাকে ধুয়ে দিচ্ছে, আবার কেউ কেউ এক একটা সিনেমাকে উড়িয়ে দিচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে অনেকেই জিজ্ঞেস করবেন আমি কোন পক্ষে। তো এখনো পর্যন্ত যেহেতু আমি কারো কাছ থেকে এরকম পজিটিভ বলারও টাকা পাই নাই, নেগেটিভ বলারও টাকা পাই নাই, সো কারো পক্ষে এখনো পর্যন্ত আমি যাইনি। তবে এতটুকু সৎসাহস রাখি আমি যে কারো পক্ষে যাওয়ার জন্য যদি টাকা পেয়ে থাকি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তবে একটা জিনিস আপনাদেরকে আমি ছোট্ট একটা এরকম কার্যক্রম হয়েছিল সেটুকু আপনাদেরকে শেয়ার করি। অনেকেই মনে করছিলেন যে রাজকুমারের যখন রিলিজ হলো তখন রাজকুমারের বিজ্ঞাপন গেছে আমার ইউটিউব চ্যানেলে। তো অনেকেই মনে করছিল যে আমি আশা আদনানের দালাল, আমি আশা আদনানকে নিয়ে সব পজিটিভ বলছি। তো এরপরেই তারা দেখলো যে না, আমি যখন আশা আদনানের কোনো নেগেটিভ কন্টেন্ট আসতেছে সেটা নিয়েও আমি আলোচনা করছি, তখন তারা বুঝতে পারলেন যে না আসলে বিষয়টা তা না। আবার আশা আদনান স্বয়ং আমাকে সামনাসামনি চার্জ করে বসছে, তোমার কন্টেন্টটা তো দেখছি, তুমি আমাকে নিয়ে এইটা বলছো। তখন আমিও তাকে বলছি যে ভাই
আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, যেটা সত্য সেটা বলবো, যেটা মিথ্যা সেটা বলবো, সত্য মিথ্যা আমাকে বলতেই হবে। এখন আপনি আমার বিজ্ঞাপনের বিষয়টা তুলি নেই, বাট ইস্যুটা এরকমই ছিল যে আপনি আমাকে বিজ্ঞাপন দেন বা না দেন, আমাকে আমার চ্যানেলের স্বার্থে, চ্যানেলের ভবিষ্যতের স্বার্থে, চ্যানেলের কিন্তু একটা ইমেজ তৈরি হয়, যে দিন শেষে অনেক দর্শক ওয়েট করে যে অমুক চ্যানেলটা আমি ফাইনালি দেখবো, কারণ সে তাদের কন্টেন্ট গুলো একটু অথেন্টিক হয়, তারা এক পেশে ইউজ করে না, তারা কাউকে বাঁশ দিয়ে কথা বলে না, তারা কারোর ক্ষতি করার জন্য বাড়িয়ে বাড়িয়ে কিছু বলে না। এই ধরনের কিছু ইমেজ তৈরি হয় প্রত্যেকটা চ্যানেল সম্পর্কে, ওই ইমেজটাই কিন্তু চ্যানেলকে অনেক দূর নিয়ে যায়। তা আমার চ্যানেলটা কিন্তু একটা দুইটা তিনটা করে সাবস্ক্রাইবার তৈরি হয়েছে, আমার চ্যানেলে কিন্তু কোনো মানে এরকম না যে শুধু শাকিব খানের ফলোয়ার, বা শুধু আফরান নিশোর ফলোয়ার, বা শুধু অমুকের ফলোয়ার বা তমুকের ফলোয়ার, সবার ফ্যান ফলোয়ার কিন্তু আমার চ্যানেলে আছে, কারণ আমি সবাইকে নিয়েই কথা বলি। হ্যাঁ, রিসেন্টলি আমি তুফান নিয়ে খুব বেশি কন্টেন্ট দিচ্ছি, এটা সত্য, কিন্তু আপনারা একটু ভেবে দেখেন যে অন্য কন্টেন্ট গুলো নিয়ে যদি আমি বলি, আমাকে কিন্তু মন্দ বলতে হবে। তো আমি মন্দটাকে এড়িয়ে গিয়ে ভালোটাকে প্রমোট করার চেষ্টা করছি কারো ক্ষতি না করতে। 2-3 সপ্তাহ যাক, সিনেমার তাদের মার্কেট তারা বুঝুক যে সিনেমা কতটুকু কি হয়েছে, তারপরে তাদের সিনেমা নিয়ে আমি কথা বলবো। তুফান তো ভাই ব্যবসা করতেছে, তুফান নিয়ে আর নেগেটিভ বললেই কি পজিটিভ বললেই কি। তো যাই হোক, আমি আবার সেই গল্পে ফিরে আসি। তো সেই মাহফুজ ভাই কথা মতো সেই যে ইউটিউবারদেরকে বিভিন্ন এবার নেগেটিভ ভাবে প্রচার করার জন্য লেলিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখেন, এই যে গল্পে ফিরে আসি, যে এই যে ইঁদুরের জন্য ফাঁদ তৈরি করছে, সেই ইঁদুরের ফাঁদ কিন্তু নিজের স্ত্রীরাই খাইছে। তো এই যে প্রযোজকরা ইউটিউবারদেরকে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, পেজ ক্রিয়েটারদেরকে টাকা পয়সা দিয়া এই যে কাছে ডাকছে, এখন তারাই কিন্তু তাদেরকে বাস দিচ্ছে। আজকে আপনি টাকা দিবেন, তা আপনার কথা বলবে, কালকে আরেকজন একটু বেশি দিবে, তার কথা বলবে। তো দিন শেষে লসটা কিন্তু আপনাদেরই হয়েছে, যারা প্রযোজক পরিচালক তাদের কথা বলছি। ইউটিউবাররা ইউটিউবারদের জায়গায় থাকবে, তারা তাদের ফলোয়ার তৈরি হয়ে গেছে, তাদের সাবস্ক্রাইবার তৈরি হয়ে গেছে, তাদের কন্টেন্ট ভিউ হচ্ছে, তারা পয়সা কামাবেই। এখন কথা হচ্ছে যে তাদেরকে যে বেশি পয়সা দিবে সে সেখানে কথা বলবে, যারা খায়। আমি সবার কথা মানে ঢালাও ভাবে বলছি না, তবে আমি আমার 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 তো কয়েকজন ইউটিউবারদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রিমিয়ার শোতে যাওয়ার দরুন, বা প্রেস কনফারেন্সে যাওয়ার দরুন, এবং তাদের নিজেদের মধ্যেকার আলোচনা এবং আমার সামনে বেফাস দু একটি কথা বলার জায়গা থেকে আমি শুনেছি এবং প্রমাণ পেয়েছি যে তারা কোনো কোনো জায়গা থেকে টাকা পায়, এবং ভালো অঙ্কের টাকা পায়, এবং সেই টাকা দিয়ে তাদের এমন অঙ্কের টাকা পায়, সেই টাকা তারা ওই প্রতিষ্ঠানের বেতনের 3-4 গুণ টাকা পায়। তাহলে বোঝেন কেন তারা এরকম এক একটা সিনেমার পিছনে লাগে, কেন তারা এক একটা সিনেমাকে টেনে ধরতে চায়। টেনে ধরার কি আছে ভাই, পারলে উঠাইয়া দেন, যদি না উঠানোর মতো সিনেমা না হয় তাহলে কথা বলেন না ওটা নিয়ে। তো যাই হোক, কারো মানে কার চ্যানেল কে কিভাবে চালাবে সেটি তার ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে আমার কিছু বলার এখতিয়ার নেই। তবে এটুকু বলতে চাই যে নৈতিকতা, মানবিকতা, এই দুইটা যদি না থাকে চ্যানেলে, সেই চ্যানেলের ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল নয়। তো মাহফুজুর রহমান আরো একটা কথা বলছে যে যাদের এই কন্টেন্ট গুলা শেয়ার হয়, তারা নাকি ঠিকমতো একটা মানে ওই কন্টেন্টের হেডলাইনটাও ঠিকমতো দিতে পারে না, অনেক ভুল থাকে, এবং সেই ভুল ভাল কন্টেন্ট আবার তারকারা, বড় বড় তারকারা শেয়ারও দেয়। কি করবে, তাদের কাছে তো আর এডিটিং অপশনটা নাই যে তারা এডিট করে তারপরে শেয়ার দেবে। তো এই যখন হাল, তখন এই হাল মানে এই হালটাকে, বেহাল অবস্থাকে হালে আনার জন্য কে আসলে এগিয়ে আসবে বা কি আসলে করণীয়, সে বিষয়টাও কিন্তু মাহফুজুর রহমান ভাই বলে দিয়েছেন, যে ওই যে সন্দেশ খাওয়ানোটা বন্ধ করতে হবে। সন্দেশ কেন খাওয়াইতে হবে, পারলে আপনি তাকে মানে যাই হোক যে কোনো ধরনের হেল্প করাই সেটা সন্দেশ। আমি আমার সাংবাদিকতার জীবনে যখন আমি প্রথম আলোতে কাজ করতাম, মেহেদী মাসুদ ভাই, এই লোকটা সম্পর্কে একটা কোনো কথা কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না যে মেহেদী মাসুদকে আমি 1 কাপ চা খাওয়াইছি। ইভেন আমি একটা এক্সাম্পল দিই, আমি একবার মেরিল প্রথম আলো অনুষ্ঠান শেষে আমি মেহেদী ভাইকে বললাম যে ভাই চলেন, আপনাকে, তিনি সপরিবারে আসছেন, চলেন ভাই আমার গাড়ি আছে, আপনাকে আমি বাসায় পৌঁছা দিই। ইভেন সে আমার গাড়িতে উঠার সুযোগটাও সে নিল না, যদিও আমিও তার
আমি তার সহকর্মী, সে তার সহকর্মীর কাছ থেকে এই সুযোগটা নেয় নাই। আর অন্যান্য প্রযোজক পরিচালকদের কাছ থেকে কতটুকু কি দিবে একজন বিনোদন সম্পাদক, একটা পত্রিকার হেড বিনোদনের সে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের সময়ে সাংবাদিকদের, এই যে মাহফুজুর রহমানের কিন্তু আমাদের সময়ের সাংবাদিক, আমরা এক সময় সমসাময়িক সময়ের সাংবাদিক। আমাদের সময়ের সাংবাদিকদের ব্যক্তিত্ব কোন পর্যায়ে ছিল এটুকু বোঝানোর জন্য আমি জাস্ট এই কথাগুলো বললাম। আমি কাউকে ছোট করার জন্য কথাটা বলি নাই। কেউ নিজের উপরে যদি টেনে নিয়ে যান যে এটা আমাকে বলছে, আসলে সেই ক্ষেত্রে আমি কোনো দায়ভার দিতে রাজি নই। আমি কারো নাম উল্লেখ করি নাই, কাউকে ছোটও করছি না। তবে বড় করার ব্যাপারে আমি ছাড়ও দিচ্ছি না। আমি মেহেদী মাসুদ ভাইকে বড় করে রাখলাম। উনি আসলে একটা এক্সাম্পল সাংবাদিকতার লাইফে, আমার বিনোদন সাংবাদিকতার লাইফে। আমি অন্যান্য বিষয় সাংবাদিকতা করছি, ডিপ্লোম্যাটিক সাংবাদিকতা করছি, ইকোনমিক জার্নালিজম করছি, এনার্জি জার্নালিজম করছি। মানে আমি আমার জার্নালিজম লাইফটা অনেক বর্ণাঢ্য। আমি সব ধরনের সাংবাদিকদের সঙ্গে না আমার একটা রিলেশনস আছে। কারণ আমি যখন নিউজ টুডেতে চাকরি করতাম, একটা ইংরেজি দৈনিক পত্রিকা, তখন আমি অনেক ছোট ছিলাম বয়সে, এবং আমি অনেক চঞ্চল ছিলাম, মিশুক ছিলাম, যেই কারণে আমাকে আমার চিফ বিভিন্ন অ্যাসাইনমেন্টে পাঠাইতো। সেটা হেলথ সেক্টর হইতো, সেটা ডিপ্লোম্যাটিক সেক্টর হইতো, সেটা কালচারাল সেক্টর কম হইতো, স্পোর্টস হইতো। তো যেই কারণে আমার কিন্তু সমস্ত জার্নালিস্টদের সঙ্গে ওই সময়ের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন যারা সিনিয়র জার্নালিস্ট, এখন যারা বিভিন্ন পত্রিকায় হেড হয়ে বসে আছেন এক একটা ডিপার্টমেন্টের, তাদের সঙ্গে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক। তো সেই তাদের কাছ থেকে যখন, তাদের সংস্পর্শে থেকে যখন আমি কাজ করেছি, আর এখন যখন আমি একটা মানে এদেরকে যখন দেখি, খুব আফসোস হয় যে এদের আসলে গ্রুমিংটা হয় নাই। এদের আসলে ওই ওই যে একটা সাংবাদিক, যে একটা একটা সম্মানের জায়গা, সাংবাদিক শব্দটা যে একটা ওজন আছে, এই ওজনটা যে ক্যারি করতে হয়, এই বিষয়টা অনেকে আর এখন মনে হয় ধারণাই নাই, অনেকে ধারণই করতে পারে না। কারণ আমার ওই সময়ের একজন সাংবাদিক কলিগ, তিনি একটা কথা বলছিলেন যে দুলাল ভাই, সে কিন্তু আমার সালমান শাহর বন্ধু। দুলাল ভাই, তার সাথে আমার অনেক ইন্টারভিউ আছে আমার চ্যানেলে। দুলাল ভাই বলছিলেন যে আগে সাংবাদিকরা ইন্টারভিউ দিত, তারকার সাংবাদিক সোফায় বসতো সামনাসামনি বা পাশাপাশি। এখন সাংবাদিকরা ইন্টারভিউ নেয়, তারকা সোফায় বসে আর সাংবাদিকরা ফ্লোরে বসে। তাহলে এই জায়গা থেকে, দুলাল ভাইয়ের এই কথাটা থেকে বুঝে নিতে হবে যে কি একটা অবস্থায় চলে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ কি, বা এই অবস্থা থেকে উত্তরানোর ইয়েটা কি, সেই জায়গাটা বুঝতে হবে। যে এই পেশায় এসছে তাকে আগে বুঝতে হবে সে কোন পেশায় এসছে। এই পেশার, দেখেন একজন সাংবাদিক কিন্তু আগে সাংবাদিকদের সাথে বিয়ে দিত না, কারণ সাংবাদিকদের সব ছিল, শুধু পয়সা ছিল না। এখনকার সাংবাদিকদের ধরে ধরে খুঁজে খুঁজে বিয়ে দেয়, কারণ এখনকার সাংবাদিকদের পয়সা আছে, আর কিছুই না। তো যাই হোক, অনেক কথাই বললাম, সকল সাংবাদিকদের কথা বলি নাই, কিছু কিছু সাংবাদিক, আমি ভালোভাবে সবার কথা বলি নাই। এবং এই যে দুর্নীতি দমন কমিশন যেভাবে লিস্ট করছে, ভবিষ্যতে অনেক সাংবাদিকের নামও আসবে সেখানে, এবং সেটা এদিক সেদিক অনেকেই মুখে মুখে অনেকেই অনেক কিছু জানে, সরাসরি নাই বা বললাম। দুর্নীতি দমন কমিশন থেকে যখন আসবে তাদের দুর্নীতির ফিরিস্তি, তখন কিন্তু সব বেরিয়ে আসবে। এটা একটু সময়ের ব্যাপার। যা কন্টেন্ট অনেক বড় হয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।